এই যে ফুল, এই ফুলটিকে বলা হয় শয়তানের সব থেকে প্রিয় খাবার। শয়তান এই ফুলটিকে খুবই পছন্দ করে, কিন্তু এই ফুলটি দেখা যায় এই ছোট বাচ্চা মেয়েটি খাচ্ছে। তবে কি মেয়েটি কোনো শয়তানের বাচ্চা, না মেয়েটির ভিতরে কোনো শয়তান ঢুকে গিয়েছে? মেয়েটি যদি শয়তানেরই বাচ্চা হবে, তাহলে শয়তান মেয়েটিকে কেন মারতে চায়? এই বাচ্চা মেয়েটির আপন মানুষেরাই বাচ্চা মেয়েটির উপরে করে কালো জাদু। তবে এই সব কিছুর পিছনে রয়েছে একটি লাল শয়তান। এই কালো জাদুর রহস্য আর লাল শয়তানের ঘটনা, এই দুটো জিনিস বুঝতে হলে আপনাকে দেখতে হবে আজকের এই পুরোটাই ভিডিও, তারপরেই বুঝতে পারবেন। এই মুভিটির নাম কেম্বাং কান্তিল। তো এবার চলুন শুরু করা যাক আজকের এই কেম্বাং কান্তিল মুভিটির গল্প ঘটনা। মহিলাটি রক্তে রাঙানো, তার কোলে রয়েছে ছোট একটা বাচ্চা। বাচ্চাটিকে দেখে মনে হচ্ছে বাচ্চাটি অজ্ঞান। মহিলাটি বাচ্চাটির জন্য পরম আদরে গান গাচ্ছে। এরপরে সিন কাট হয় কয়েকটা বছর পরে দেখা যায় এটা একটা অরফানাইজেশন বা এতিমখানা। এখানে ছোট একটা বাচ্চা মেয়েকে দেখা যায়। এই মেয়েটার নাম হচ্ছে তানিয়া। উপরতলা থেকে তানিয়া জানালা দিয়ে নিচে লক্ষ্য করছে। নিচে একটি কাপলকে দেখা যায়, আর এই কাপলটির সাথে কথা বলছে এতিমখানার কেয়ারটেকার। মূলত এই কাপলরা এখানে এসেছে একটি বাচ্চাকে অ্যাডপ্ট নেওয়ার জন্য। এখানে তানিয়াকে দেখে প্রথমবারই তাদের পছন্দ হয়ে যায়, তাই তারা তানিয়াকে অ্যাডপ্ট নিতে চায়। কাপলদের মধ্যে লোকটির নাম হচ্ছে এম্বার, মেয়েটির নাম সিস্কা। কেয়ারটেকার মহিলাটি তানিয়ার কাছে এসে বলে, শেষবারের মতো বন্ধুদের সাথে তুমি খেলা করে নাও, আর কখনো এই বন্ধুদের সাথে তুমি খেলা করতে পারবে না। কিন্তু এখানে দেখা যায় তানিয়ার সমস্ত বন্ধুরা তানিয়ার সাথে খেলা করতে চায় না। কারণটা হচ্ছে তানিয়া কারোর সাথে তেমন একটা মিশে না, চুপচাপ থাকতে খুবই পছন্দ করে। কিন্তু তারপরও যেহেতু তানিয়া এখান থেকে চলে যাবে, সেজন্য তানিয়া সবার সাথে খেলা করার জন্য চায়। কিন্তু তানিয়ার বন্ধুরা তানিয়াকে খেলায় একদমই নিতে চায় না। এই জিনিসটা আবার লক্ষ্য করে কেয়ারটেকার। উনি বলে, এরকমটা কখনো কারোর সাথে করবে না, তাহলে বিপরীতজন খুবই কষ্ট পাবে। আমরা তানিয়াকে একটু লক্ষ্য করি। তানিয়াকে দেখা যায় একটি ফুল খাচ্ছে, তবে এই ফুলটা নাকি কোনো একটা লাল শয়তান খায়। তানিয়া ফুল খাওয়ার মাঝে সেখানে কেয়ারটেকার আসে, বলে তুমি আর কখনো এসব খাবে না, এসব খাওয়া মোটেও ভালো না, আর যাও তোমার বন্ধুদের সাথে তুমি খেলা করো। কিন্তু তানিয়া বলে, আমার বন্ধুরা তো আমাকে খেলায় নিতে চায় না। কিন্তু তখন আবার কেয়ারটেকার বলে, এখন থেকে তোমার সাথে আর কেউ খারাপ ব্যবহার করবে না, তুমি এখন যাও তাদের সাথে খেলা করো। এরপর তানিয়া তাদের সাথে খেলা করতে যায়। তাদের খেলাটা লুকোচুরি খেলা। এখানে একজন চোখ বন্ধ করবে, বাকি সবাই এক এক করে লুকাবে। এরপরে যে চোখ বন্ধ করবে উনি সবাইকে এক এক করে খুঁজে বের করবে। এটাই খেলা। তানিয়া গিয়ে উপরে লুকায়। এরপরে দেখা যায় যে মেয়েটি চোখ বন্ধ করেছে, ওই মেয়েটা এক এক করে সবাইকে খুঁজে পেয়েছে, শুধুমাত্র তানিয়াকে ছাড়া। এরপরে সবার লাস্টে তানিয়াকে খুঁজতে যায় উপরে, কিন্তু উপরে গিয়ে তানিয়াকে কোথাও খুঁজে পাচ্ছে না। একলা একটা যখন হাঁটছে, হঠাৎ করে পিছন থেকে শব্দ পায়। পিছন দিকে তাকিয়ে দেখে সেখানে কেউ নেই, তবে জানালার কাছে পর্দার ওই পারে কোন একটা ছায়ামূর্তি দেখা যায়। বাচ্চাটি মনে করে এটাই হয়তো বা তানিয়া। আস্তে আস্তে সেদিকে যায়। যখনই পর্দাটা সরায় সেখানে কেউ নেই। যখন সেখান থেকে ফিরে আসবে, তখনই হঠাৎ করে বাচ্চা মেয়েটির হাত কেউ চেপে ধরে। মুহূর্তের ভিতরে দেখা যায় কোনো একটা কিছু সে বাচ্চা মেয়েটিকে উপর থেকে জানালা দিয়ে নিচে ছুঁড়ে ফেলে। বাচ্চা মেয়েটা সেখানেই মারা যায়। কিছুক্ষণ পরে সেখানে বাকি বাচ্চারাও আসে। এরকম ভয়ানক মৃত্যু দেখে বাকি বাচ্চারাও খুবই ভয় পাচ্ছে। আর কিছুক্ষণ পরে দেখা যায় সেখানে কেয়ারটেকারও আসে। কেয়ারটেকার এসে দেখে এরকম নৃশংসভাবে বাচ্চা মেয়েটি মারা গিয়েছে। উনি বুঝতে পারছে না এসব হলো কিভাবে। এরপরে দেখা যায় সেই বাকি বাচ্চা মেয়েগুলো বলছে এই সবকিছু তানিয়া করেছে। উপর দিকে তখন কেয়ারটেকার লক্ষ্য করে তানিয়া সেখানে দাঁড়িয়ে আছে। কেয়ারটেকার তানিয়াকে কোনো কিছু জিজ্ঞাসা করতেই যাবে, তার আগে তানিয়া সেখান থেকে দৌড়ে চলে যায়। তখন কেয়ারটেকারও তানিয়ার কাছে যায়, গিয়ে দেখে তানিয়া খুবই কান্না করছে। জিজ্ঞাসা করে, এসব কি তুমি করেছো? তখন তানিয়া বলে, না, এসব আমি করিনি, আর কিভাবে এসব হয়েছে আমি জানিও না, আমি দেখিও নি। কেয়ারটেকার মহিলাটিও বুঝতে পারে তানিয়া এসব করেনি। তানিয়াকে শান্ত করার জন্য তানিয়াকে বুকে জড়িয়ে নেয়। কেয়ারটেকার লক্ষ্য করে তানিয়ার হাতে যেন পুড়ে গিয়েছে। জিজ্ঞাসা করে, এসব কিভাবে হয়েছে? তানিয়া বলে, আমি জানি না কিভাবে হয়েছে। এরপরে রাতের বেলা দেখা যায় সবাই খেতে বসেছে, কিন্তু এখানে দেখা যায় বাকি বাচ্চাগুলো তানিয়ার সাথে খেতে বসবে না। এক এক করে তারা সবাই রুমে চলে যায়। এতে আবার তানিয়ার মনটা একটু খারাপ হয়। কিন্তু তখন আবার কেয়ারটেকার বলে, তুমি একদমই মন খারাপ করো না, ওরা তোমার বন্ধু, এখন একটু রেগে আছে, কিন্তু কিছুক্ষণ পরে দেখবে সবাই আবার তোমার সাথে খেলা করতে আসবে। এর পরের দিন সকালে দেখা যায় অ্যান্টনরা তানিয়াকে অ্যাডপ্ট নেওয়ার জন্য এসেছে। কেয়ারটেকার অ্যান্টনদেরকে তানিয়ার কাছে নিয়ে যায়। অ্যান্টন তানিয়াকে দেখে বলে, আজ থেকে আমি হচ্ছি তোমার বাবা, আর ইনি হচ্ছে তোমার মা। এরপরে হঠাৎ করে সে লক্ষ্য করে যে তানিয়া হাতে সে ক্ষত জায়গাটা। তখন তানিয়াকে কোনো কিছু জিজ্ঞাসা করলে তানিয়া হাতটা ঝাড়ি দিয়ে ছাড়িয়ে নেয়। কিন্তু তারপরও অ্যান্টন বেশি একটা ঘাটাঘাটি করে না যে এটা তানিয়ার হাতে কিসের ক্ষত। আচ্ছা, এখানে তানিয়ার হাতে এই ভয়ঙ্কর ক্ষত।
আবার এখানে একটা বাচ্চাও মারা গেল। তারপর কিন্তু তারা বেশি একটা গুরুত্ব দিচ্ছে না বিষয়টা। যাই হোক, এরপরে অ্যান্টনরা তানিয়াকে নিয়ে তাদের বাড়িতে চলে আসে। এখানে দেখা যায় অ্যান্টন ছিল খুবই বড় লোক, তার বাড়িটাও অনেক বড়। এখানে তানিয়া যখন বাড়িতে ঢুকছে তখন দেখা যায় দূরের থেকে কেউ একজন তানিয়ার উপরে নজর রাখছে, কিন্তু কে রাখছে সেটা আবার দেখা যায় না। এরপর একটা মাস পার হয়। একদিন অ্যান্টনের বোন অ্যান্টনের বাড়িতে আসে, নাম অ্যালিসা। অ্যালিসা বলে কিছুদিন আমার এখানে শো হবে, সেজন্য আমি এখানে এসেছি। মূলত অ্যালিসা একজন অ্যাক্টর। যাই হোক, এরপরে দেখা যায় অ্যালিসা আস্তে আস্তে তানিয়ার ঘরে যায়, তানিয়ার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু তানিয়া তো কারোর সাথে কথা বলে না। আর তখনই সেখানে সিস্কা চলে আসে। সিস্কা এসেই অ্যালিসাকে বলে তুমি গিয়ে শুয়ে পড়ো। তবে ঘর থেকে বের হওয়ার আগে অ্যালিসাকে বলে এখনই কিছুদিন হয়েছে আমরা তানিয়াকে অ্যাডপ্ট নিয়েছি, সেজন্য তানিয়া কারোর সাথে বেশি একটা কথা বলে না। পরের দিন সকালে অ্যালিসাকে দেখা যায় গার্ডেনের ভিতরে তার অ্যাক্টিং এর প্র্যাকটিস করছে। সেখানে একটা ছেলে আসে, নাম তার অলি। অলি এসে বলে আপনার অ্যাক্টিং বেশি একটা ভালো না, তাছাড়া আপনার এক্সপ্রেশনের সাথে আপনার অ্যাক্টিংও মিলছে না। অ্যালিসা অলিকে জিজ্ঞাসা করে আপনি কে, আপনাকে তো আমি চিনতে পারলাম না, তাছাড়া আপনি এখানে কেন এসেছেন, কিসের জন্য? তখন আবার অলি বলে আমি এখানে ফুল ডেলিভারি করার জন্য এসেছি। অ্যালিসা জিজ্ঞাসা করে ফুল ডেলিভারি করার জন্য মানে ফুল কে অর্ডার করেছে? তখন আবার অলি বলে আসলে 1 বছর ধরে প্রায় সপ্তাহে 3 দিন 4 দিন করে আপনার বাড়ির ফুল অর্ডার করে, এরপর থেকে আমি ফুল দিয়ে যাই। এরপরে দেখা যায় অলি সিস্কাকে সেই ফুলগুলো ডেলিভারি করে চলে যায়, আর সিস্কা সেই ফুলগুলো নিয়ে আলাদা একটা রুমে যায়, যে ঘরে প্রবেশ করার জন্য কারো অনুমতি নেই। এরপরে দেখা যায় তানিয়াও সিস্কার পিছনে পিছনে সেই ঘরের দিকে যায়, কিন্তু ওই মুহূর্তে সেখানে অ্যান্টন আসে, বলে তুমি এই ঘরে যেও না, এই ঘরে যাওয়া বারণ। তখন তানিয়াও সেখানে যায় না। এরপরে সন্ধ্যার সময় অ্যালিসা হঠাৎ করে বাড়ির ভিতরে ভুতুরে কিছু ফিল করে। মনে হয় যেন বাড়ির ভিতরে কেউ একজন গুঙাচ্ছে ভুতুরের শব্দে, আবার কেউ হেঁটে হেঁটে যাচ্ছে। এই শব্দগুলো পেয়ে তার মনে একটু ভয় ভয় লাগে। তারপরে সে চলে যায় তানিয়ার ঘরে। তানিয়া জানালার সামনে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। এটা দেখে সেখানে এলিসাও আসে, জিজ্ঞাসা করে তুমি বাইরে কি দেখছো? এরপর বাইরের দিকে যখনই এলিসা তাকায় তখনই দেখে ভয়ঙ্কর একটা জিনিস, একটা ছায়া মূর্তি যেন হাওয়ার উপরে ভাসছে। ভয়ে এলিসার শরীরটা কেঁপে ওঠে, কিন্তু তারপর তানিয়াকে বুঝতে দেয় না, বাচ্চা মানুষ ভয় পেতে পারে। রাতে ডিনারের সময় এলিসা তার ভাইকে জিজ্ঞাসা করে আচ্ছা ভাইয়া, তুমি তো ছোট সময় বাড়ি থেকে পালিয়েছি, কিন্তু হঠাৎ করে আজ তুমি এত টাকার মালিক কিভাবে হলে? এখানে একটা জিনিস জানা যায়, অ্যান্টন ছোট সময় বাড়ি থেকে পালিয়েছিল, কারণ তার ভিতরে মেধা ছিল কম, বুদ্ধি ছিল কম, টাকা ইনকাম করার পদ্ধতিও তার জানা ছিল না, সেজন্য মূলত সে বাড়ি থেকে পালিয়েছিল। কিন্তু কিভাবে সে এত বড়লোক হলো সেটাই এলিসা জানতে চাচ্ছে, কিন্তু এখানে দেখা যায় অ্যান্টন এ বিষয়ে কোনো কথাই বলে না। তারপরে এলিসা খুব খুশি। এলিসা জিজ্ঞাসা করে আচ্ছা তানিয়া, তুমি তোমার আসল মাকে কি কখনো দেখেছিলে? এ কথা শোনার পরেই তানিয়া সেখান থেকে উঠে চলে যায়। তখন অ্যান্টন বলে এই বিষয়ে আর কখনো তানিয়ার সাথে কোনো কথা বলবে না। তানিয়া তার আসল মার কথা শুনতে পারে না, সে মন খারাপ করে। রাতে ঘুমের ঘরে এলিসা একটা স্বপ্ন দেখে দেয়ালের পেন্টিংটা হঠাৎ করে ঘুরে গেল। এটা দেখে এলিসা ঘুমের মধ্যে ভয় পেয়ে ওঠে, আর সে বিছানা থেকে নিচে পড়ে যায়। ওই মুহূর্তে লক্ষ্য করে গুনগুন করে গান গাওয়ার একটা শব্দ শোনা যায়। আস্তে আস্তে শব্দটা ফলো করে তানিয়ার ঘরের সামনে যায়, দেখতে পায় তানিয়া জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে আর গুনগুন করে গান গাচ্ছে। এলিসা আস্তে আস্তে তানিয়ার দিকে এগিয়ে যেতে থাকে। হঠাৎ করে দেখা যায় তানিয়ার ঘরের দরজাটা বন্ধ হয়ে যায় তার মুখের সামনে। এতে এলিসা কিছুটা ভয় পেয়ে ওঠে, তারপরও সে বেশি একটা পাত্তা দেয় না। পরের সকালে এলিসা যখন সিঁড়ি দিয়ে নিচে নামছে তখন একটা জিনিস লক্ষ্য করে, কাজের মহিলাটা অনেকগুলো ফুল নিয়ে কোথাও যাচ্ছে। তখন আবার এলিসা সেখানে গিয়ে জিজ্ঞাসা করে এতগুলো ফুল নিয়ে কোথায় যাচ্ছ? তখন কাজের মহিলা বলে এই ফুলগুলো আমি সিস্কা ম্যাডামকে দিতে যাচ্ছি। কিন্তু এই বিষয়টা শুনে এলিসার কাছে আজব লাগে, বলে এতগুলো ফুল সে কি করবে? তখন আবার সে কাজের মহিলা বলে কি করবে সেটা তো আর আমি জানি না, আমাকে নিয়ে যেতে বলেছে, আমি নিয়ে যাচ্ছি। হ্যাঁ, এটা সেই ফুল, যে ফুলটা সে লাল শয়তানের খাবার। তবে এই ফুল দিয়ে এখানে কি করা হচ্ছে সেটা আমরা আরেকটু পরে জানতে পারবো। তো এখানে এলিসা এই সবকিছু শোনার পরে তার কাছে আজব লাগে। সেও কিন্তু জানে এই ফুল দিয়ে লাল শয়তানকে পুজো করা হয়। এরপরে এলিসা চলে যায় তার শুটিং এ। ওখানে গিয়ে অলিকেও দেখতে পায়। এলিসা অলিকে বলে তুমি কি আমাকে ফলো করতে করতে এখানেও অ্যাডমিশন নিয়ে নিয়েছো? তুমি কি এখানে কাজ করবে নাকি? তখন অলি বলে আসলে তা না, আমি আসলে অনেক আগে থেকেই অ্যাক্টিং খুবই ভালোবাসি, সেজন্য মূলত এখানে এসেছি। এরপর এলিসা বাথরুমে যায়, সেখানে গিয়েও সে অ্যাক্টিং এর প্র্যাকটিস করতে থাকে। হঠাৎ করে আয়নাতে দেখতে পায় তার পিছনে সাদা কাপড় পরা কোনো একটা কিছু দাঁড়িয়ে আছে। এরপর যখন পিছন দিকে তাকায় সেখানে আর কিছুই দেখতে পায় না। এটা দেখে সে প্রচুর ভয় পেয়ে যায় আর দৌড়ে বের হয়ে যায় বাথরুম থেকে। আবারও সামনে অলি পড়ে। অলি জিজ্ঞাসা করে তোমার সমস্যা কি? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি ঘাবড়ে আছো কোনো কিছু দেখে। তখন এলিসা সবকিছু খুলে বলে অলির সাথে। অলি আবার তখন বলে আমার কাছেও তোমার বাড়িটা আজব লাগে,
তোমার ভাইয়ের বিহেভিয়ারও আজব লাগে। তানিয়া যেদিন থেকে বাড়িতে এসেছে তো সেদিন থেকে একটা জিনিস লক্ষ্য করছি, তানিয়া কারোর সাথে বেশি একটা কথা বলে না। তাছাড়া তোমার ভাই অ্যান্টনও তানিয়াকে মানুষের সাথে কথা বলতে দেয় না। মনে হয় যেন তানিয়াকে সে ঘরের ভিতরে আটকে রেখেছে। এলিসা তখন হেসে বলে, আমার ভাই অ্যান্টন মোটেও এমন না, আমার ভাই অ্যান্টন অনেক ভালো। আচ্ছা, তুমি কি জানো সেই ফুলগুলো দিয়ে কি কি হয় আর কি করে? তখন আবার অল্লি বলে, আসলে ওই ফুলগুলো দিয়ে শয়তানের পূজা করা হয়। কোনো একটা বলির কাজে বা কোনো একটা স্যাক্রিফাইসের কাজে বা রিচুয়ালের কাজে এই ফুলগুলো ব্যবহার করা হয়। সবকিছু শোনার পরে এলিসার কাছে বিষয়টা খুবই অদ্ভুত এবং রহস্যজনক লাগে। কি হচ্ছে তাদের বাড়িতে সেটা সে জানতে চায়। এরপরে দেখা যায় অলি এলিসাকে বাড়িতে ড্রপ করে দেয়। পরের দিন সকালে এলিসা লক্ষ্য করে তানিয়া কোনো কিছু পেন্ট করছে। তখন সেখানে যায়, জিজ্ঞাসা করে, তুমি কি আঁকছো? তখন তানিয়া বলে, আমার বাবা মার ফটো। এই ফটোতে দেখা যায় তাদের পিছনে একটা শয়তানের ছবি রয়েছে। এলিসা বলে, সবকিছু ঠিক আছে, কিন্তু তোমার বাবা মার পিছনে ওটা কিসের পেন্ট? তখন আবার তানিয়া বলে, এটা হচ্ছে লাল শয়তানের পেন্ট, এ আমাকে খুবই জ্বালায়। এটা শুনে এলিসার কাছে আরো আজব লাগে। আবার ওই মুহূর্তে সেখানে কাজের মহিলা এসে এলিসাকে একটি চিঠি দেয়। চিঠিতে লেখা, তোমার জান যদি তোমার কাছে প্রিয় হয়ে থাকে তাহলে আজ থেকে তানিয়া থেকে অনেক দূরে থাকবে, তা না হলে তোমাকে মেরে ফেলা হবে। এটা দেখে এলিসা আরো ঘাবড়ে যায়, জিজ্ঞাসা করে, এটা কোথায় পেয়েছো, তোমাকে কে দিয়েছে? তখন কাজের মহিলাটি বলে, গেটের বাইরে একটি লোক এসেছিল, সেই লোকটি এই চিঠিকে আপনাকে দিতে বলেছে। তখনই সেখানে অ্যান্টনও আসে। অ্যান্টন এসে তানিয়াকে বলে, তুমি বাড়ির ভিতরে যাও। এরপরে দেখা যায় এলিসা দৌড়ে সে গেটের কাছে যায়, কিন্তু ততক্ষণে সেখান থেকে অচেনা লোকটি চলে গিয়েছে। এরপরে রাতের বেলা তানিয়া যখন ঘুমাচ্ছিল তখনই দেখা যায় শয়তান ভয়ঙ্কর ভাবে শব্দ করছে। আর এই শব্দগুলো তানিয়ার কানে যাওয়াতে তানিয়া প্রচুর ভয় পাচ্ছে। কানে হাত দিয়ে তানিয়া ভয়ানক ভাবে চিল্লাচ্ছে। আর এদিকে শয়তানের পেইনটা দেখা যায়, শয়তানের চোখগুলো লাল টকটকা হয়ে আছে। পরের দিন দুপুরে ছাদের ভিতরে বাড়ির কাজে মেয়েটি কাপড় শুকাচ্ছিল। হঠাৎ করে একটা ভয়ানক শব্দ শুনতে পায়। তাড়াতাড়ি করে নিচের দিকে যেতে থাকে। দেখা যায় শব্দটা তানিয়ার ঘর থেকে আসছে। শব্দটা ফলো করে করে সে তানিয়ার ঘরে যায়। গিয়ে দেখে যে তানিয়া দেয়ালের ভিতরে কিছু লিখছে, যেটা খুবই ভয়ানক ছিল। শব্দটা লেখা পিকাবু, যার অর্থ ভয়ানক কিছু। শব্দটা পড়ার সাথে সাথেই ঘরের দরজাটা বন্ধ হয়ে যায়। কোনো কিছু বোঝার আগেই কাজের মেয়েটাকে সেই লাল শয়তান ধরে ছুঁড়ে মারে। তার পেট দিয়ে রড ঢুকে যায়। কাজের মেয়েটা সেখানেই মারা যায়। এদিকে এলিসা তানিয়াকে খুঁজতে খুঁজতে তানিয়া এলিসার সামনে পড়ে। দেখা যায় তানিয়াকে খুবই ঘাবড়ানো অবস্থা। এলিসা তানিয়াকে জিজ্ঞাসা করে, কি হয়েছে? এই কথা বলে তানিয়ার হাতটা যখন ধরে তখন দেখতে পায় সে আঘাতের স্থানটা। দেখা যায় আগের থেকে ভয়ানক হয়ে উঠছে এই স্থানটা। এদিকে সেই লোকটিকে দেখা যায়, যে লোকটি এলিসাকে চিঠি দিয়েছে। সেই লোকটি এই ঘরের ভিতরে, মানে সেই কাজের মেয়েটির লাশের সামনে। এরপর দেখা যায় সেই লোকটা সেখান থেকে ছুটে পালিয়ে যায়। তখন এলিসা কোনো একটা শব্দ পেয়ে বাইরে এসে দেখে সেই লোকটা পালিয়ে যাচ্ছে। সেই লোকটির পিছনে এলিসা দৌড়ায়, কিন্তু ততক্ষণে সেই লোকটা সেখান থেকে চলে যায়। এরপর এলিসা সেই লোকটি যে ঘর থেকে বের হয়েছে সেই ঘরে যায়। গিয়ে দেখতে পায় তাদের কাজের মহিলাটি মরে পড়ে আছে। এটা দেখে এলিসা অনেকটাই ভয় পেয়ে যায়। রাতের বেলা অ্যান্টন এলিসাকে বোঝায় যে তুমি এত টেনশন করো না, এই কাজের মহিলার বাড়িতে আমরা কিছু টাকা দিয়ে দিব, তাহলে তারা তাদের ক্ষতিপূরণটা পেয়ে যাবে। কিন্তু এলিসা বলে, বাড়ির ভিতরে অচেনা একটা লোক এসে বাড়িতে একজন মানুষকে মেরে ফেলেছে, আর তুমি বলছো পুলিশকে কমপ্লেন না করে তাদেরকে টাকা দিয়ে মুখ বন্ধ করে দেবে। অ্যান্টন বলে, এসব কথা যদি বাইরে জানাজানি হয়ে যায় আমাদের মান সম্মান থাকবে না। এলিসা বলে, তুমি যত যাই বলো, আমার মনে হয় এই বাড়িতে উল্টাপাল্টা কিছু হচ্ছে। কিন্তু তখন আবার অ্যান্টন বলে, তুমি একটু বেশিই ভাবছো, এমন কিছুই হচ্ছে না। পরের দিন এলিসার শোতে দেখা যায় এই শোটা হলো মানুষের স্যাক্রিফাইসের শো। এখানে হঠাৎ করে সেই শয়তানটা হাজির হয় আর সবাইকে ছুঁড়ে ফেলতে থাকে। তখন এখান থেকে মানুষ ভয়ে ছুটে পালাতে থাকে। সিসকা লক্ষ্য করে এখানে তানিয়া নেই, তানিয়া গায়েব। তখন সবাই মিলে তানিয়াকে খুঁজতে থাকে। তানিয়া বাইরে বসে বসে কান্না করছে। তখন এখানে সবাই এসে তানিয়াকে নিয়ে বাড়ি চলে যায়। রাতের বেলা এলিসা তানিয়াকে ঘুম পাড়াচ্ছে। তখন এখানে সেই পেইন্টটা দেখা যায়, কিন্তু এখন অদ্ভুত বিষয় লক্ষ্য করা যায়, এই পেইন্টের উপরে একটা ফুল। এই ফুলটা তো আগে ছিল না, হঠাৎ করে এই ফুলটা কোথা থেকে আসলো? তাহলে আমরা এখানে বুঝতে পারি যে এই শয়তানের কাছে এই ফুল কতটা প্রিয়। তো এরপরে দেখা যায় এলিসা যখন নিচে যায় তখন অ্যান্টন আর সিসকা তারা দুজন গল্প করছে। অ্যান্টন বলছে, ওই রাত কবে আসবে, যে রাত সবকিছু শেষ হবে। তখন আবার সিসকা সান্ত্বনা দিয়ে বলে, তুমি বেশি টেনশন করছো, ওই রাত খুবই জলদি চলে আসবে। এসব শোনার পরে এলিসা একটু চমকে ওঠে। মনে মনে ভাবে, এসব কি বলছে তার ভাইয়েরা, তার থেকে গোপনও করছে, সে কিছু বুঝে উঠতে পারছে না। এরপরে সে ফোন করে অল্লির কাছে, অল্লিকে সবকিছু খুলে বলে। পরের দিন এলিসা আর অল্লি সেই এতিমখানাটায় যায়, যে এতিমখানাটায় তানিয়া ছিল। সেখানে গিয়ে তানিয়ার বিষয়ে জিজ্ঞাসা করে, বলে, ওর বাবা মার কি কোনো ফটো আছে আপনার কাছে? তখন কেয়ারটেকার তানিয়ার মার ফটো দেখিয়ে বলে যে তানিয়ার মার ফটোই শুধু আছে,
তখন আবার এলিসা জিজ্ঞাসা করে, আচ্ছা আপনারা তানিয়াকে কোথায় পেয়েছিলেন আর কিভাবে পেয়েছিলেন? তখন কেয়ারটেকার বলে, একদিন রক্তাক্ত অবস্থায় তানিয়ার মা এই এতিমখানায় আসে আর সাথে তানিয়াকে নিয়ে আসে। সে মরার আগে বলে যে তানিয়াকে আপনি একটু দেখে রাখতেন, তানিয়ার বড়ই বিপদ। সেদিন থেকে তানিয়া এই এতিমখানাটায় রয়েছে। তবে সেদিনের পর থেকে এই এতিমখানায় অদ্ভুত কিছু হচ্ছে। আরেকটা জিনিস লক্ষ্য করা যায়, তানিয়া সবসময় একটা ফুল খায়, যে ফুলটা দিয়ে ব্ল্যাক ম্যাজিক করা হয় বা শয়তানের পূজা করা হয়। এরপরে কেয়ারটেকার তাদেরকে একটি ফটো দেখায়, যে ফটোটায় দেখা যায় তানিয়াকে অদ্ভুত ধরনের লাগছে, তার চেহারাটা অন্যরকম। এরপরে তারা দুজন সেখান থেকে বের হয়ে যায়। অলি এলিসাকে বলে, এই সবকিছু তোমার ভাই অ্যান্টনকে জানানো উচিত, তাতে তোমার ভাইদের উপরে কোনো রকম বিপদ হবে না। তখন এলিসা রাজি হয়। এদিকে তানিয়াকে দেখতে পাই, সেই অদ্ভুত ধরনের ঘরটার বাইরে সে ফুলগুলো পড়ে আছে আর সেখান থেকে ফুলগুলো কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে। আর তখনই সেখানে অ্যান্টন আসে। অ্যান্টন এসে তানিয়াকে সেখান থেকে নিয়ে গিয়ে বলে, তোমাকে না বলেছি এই ঘরের সামনে কখনো আসবে না, তাহলে তুমি এই ঘরের সামনে কেন এসেছো? তখনই দেখা যায় তানিয়ার ভিতরে সেই শয়তান রেগে যায় আর অ্যান্টনকে সেখানে জান মেরে ফেলে। পরের সিনে দেখা যায় অ্যান্টনের লাশকে কবর দেওয়া হচ্ছে। সেখানে এলিসা অনেক কান্না করে, তার ভাইকে হারিয়ে সে একদম দিশেহারা, কিভাবে কি হলো কিছুই বুঝতে পারছে না। আর তখনই দেখা যায় অন্যদিকে একটি লোককে, সে দূরের থেকে তাদের উপরে নজর রাখছে। তখন এটা আবার এলিসা লক্ষ্য করে, তখন দূরে যায় সেই লোকটির কাছে। এলিসা জিজ্ঞাসা করে, আপনি কে আর আমাদের উপরে লুকিয়ে লুকিয়ে কিসের জন্য নজর রাখছেন? তখন সেই লোকটি এমন কিছু বলে যেগুলো শুনে এলিসা একদম থমকে যায়। লোকটি বলে, আমি তানিয়ার মামা। তানিয়ার মা আমার বোন ছিল। তানিয়ার বাবা কালো জাদু করত, আর এই কালো জাদু করে সে বড়লোক হতে চেয়েছিল, সেজন্য তার মেয়েকে সে বলি দিতে চেয়েছিল এই শয়তানের নামে। কিন্তু এইসব কিছু আবার আমার বোন জেনে যায়, অর্থাৎ তানিয়ার মা জেনে যায়। তখন তার মেয়েকে বাঁচানোর জন্য তার স্বামীর সাথে তার হাতাহাতি করে। এক পর্যায়ে তানিয়ার বাবা তানিয়ার মাকে সেখানে অনেক আহত করে ফেলে। তবে লাশ পর্যন্ত দেখা যায় তানিয়ার মা তানিয়ার বাবাকেই মেরে ফেলে। তানিয়ার মা যেহেতু অনেক আহত ছিল, সেজন্য সে বুঝতে পারে সে আর বেশি দিন বাঁচবে না। সেজন্য সে এতিমখানাটার কাছে তানিয়াকে নিয়ে যায় আর এতিমখানাতে রেখে সে মারা যায়। তবে এই সবকিছুর পরে সেই লাল শয়তান কিন্তু থেমে নেই। সে যেহেতু তানিয়ার বাবাকে হেল্প করেছিল, অর্থাৎ বড়লোক বানিয়েছিল, সেজন্য তানিয়াকে সে নিয়ে যেতে চায়। মানে কেউ যদি তানিয়াকে বলি দেয় তার নামে, তাহলে সে সেখান থেকে মুক্ত হবে। তবে তানিয়াকে বলি দিতে হলে সে লাল শয়তানের পূজারীকেই লাগবে, যে কোনো একজন লাল শয়তানের পূজারী। তবে আমিও সেই লাল শয়তানের পূজারী। তবে আমার ভিতরে এতটাও সাহস নেই যে আমি আমার বোনের মেয়েকে শয়তানের নামে বলি দেব। তবে আমি বলি না দিলে অন্য কেউ কিন্তু থেমে থাকবে না। তোমার কাজ হচ্ছে এখন তানিয়াকে বাঁচানো। তার বুকের ভিতরে একটা চিহ্ন দেখায়, যে চিহ্নটা ছিল সে শয়তানের চিহ্ন। এই চিহ্নটা দেখিয়ে বলে, এই চিহ্নটা যার গায়ে থাকবে সেই তানিয়াকে বলি দিবে। অর্থাৎ তুমি এখন খুঁজে বের করো এই চিহ্নটা আমি বাদে আর কার গায়ে আছে। এইসব কিছুর মধ্যে আবার দেখা যায় সিসকা দূর থেকে লক্ষ্য করছে এলিসাকে। এলিসা কারোর সাথে কথা বলছে, এটা জানার জন্য যে কার সাথে কথা বলছে, সেজন্য সে তাড়াতাড়ি করে এলিসার কাছে যায়। ততক্ষণ আবার সেই লোকটি সেখান থেকে চলে যায়। তখন এলিসাকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কার সাথে কি কথা বলছো? তখন এলিসা বলে, আমি তো কারোর সাথে কোনো কথা বলছি না। এদিকে রাতের বেলা এলিসা সিসকাকে বলে, আমাদের এই বাড়িতে শয়তানের নজর পড়েছে, যে কোনো সময় যে কারো ক্ষতি হতে পারে, চলো আমরা এই বাড়ি থেকে চলে যাই। কিন্তু তখন আবার সিসকা বলে, এইমাত্র তোমার ভাই মারা গেল, আর এখন এই বাড়িটা ছাড়া আমার দ্বারা সম্ভব না, আরো কিছুদিন যাক তারপরে যাব। সিন কাট হয়ে তানিয়ার মামাকে দেখা যায়। সে খড়ের পুটলি দিয়ে একটি পুতুল তৈরি করছে। এই পুতুলটা তৈরি করছে মূলত তানিয়ার ভিতর থেকে সেই শয়তানটিকে বের করার জন্য। অনেক চেষ্টা করা হয়, কিন্তু দেখা যায় অন্যদিকে তানিয়া ঘুমোচ্ছে। হঠাৎ করে দেখা যায় তানিয়ার মামা যখন সেই খড়ের পুটলিটার উপর, অর্থাৎ সে পুতুলটার উপরে সে একটি ছুরি দিয়ে আঘাত করে, তখনই তানিয়ার ভিতরে শয়তান ভয়ঙ্করভাবে চিল্লাতে শুরু করে। এতে সেই শয়তান বুঝতে পারে তাকে এখান থেকে বের করার জন্য কেউ রিচুয়াল করছে। এদিকে তানিয়ার চিল্লানোর শব্দ শুনে সেখানে সিসকা এবং এলিসা চলে আসে। সিসকা যায় তানিয়াকে শান্ত করার জন্য। তখন এলিসা একটা জিনিস লক্ষ্য করে, দেখা যায় সিসকার ঘাড়ের ভিতরে সেই দাগটা, সেই চিহ্নটা, যেটা আবার ছিল তানিয়ার মামার পুত্র। এটা দেখেই এলিসা বুঝতে পারে যে তাহলে সিসকাই হচ্ছে সে শয়তানের পূজারী, অর্থাৎ তানিয়াকে বলি দেবে এই সিসকা। ততক্ষণে শয়তান আবার তানিয়ার মামার কাছে চলে গিয়ে সেখানে তানিয়ার মামাকে মেরে ফেলে। কিন্তু তানিয়ার মামা তো তার রিচুয়াল কাজটা এখনো শেষ করতে পারেনি, তাহলে তানিয়ার উপরে বিপদ এখনো রয়েছে। এদিকে এলিসার মনে পড়ে যায় সেদিন রাতের বেলা আয়নাতে সে সাদা কাপড় পরা একজনকে দেখেছিল। তখন তার আরো একটি কথা মনে পড়ে, টেবিলের ভিতরে লেখা ছিল তানিয়াকে একটু বাঁচাও। তার মানে সাদা কাপড় পরা মহিলাটি আর কেউ না, তানিয়ার মা। সবকিছু বোঝার পরে এলিসা একদম তাজ্জব বনে যায়। কিছুক্ষণ পরে দেখা যায় তানিয়া সেখানে আসে, এলিসার কাছে হেল্প চায়, বলে আমাকে বাঁচাও। কিন্তু এলিসা কোনো কিছু বুঝতে পারছে না। তখন আবার সেখানে সিসকা আসে। সিসকা এসে বলে, তুমি এখানে কি করছো? এই কথা বলেই তানিয়াকে নিয়ে সেখান থেকে সিসকা চলে যায়। এই বিষয়টা আবার এলিসার কাছে অদ্ভুত লাগে।
তখন আবার তাড়াতাড়ি করে অল্লিকে ফোন করে, বলে তুমি তাড়াতাড়ি আমার কাছে আসো, তোমার সাথে কিছু গোপন কথা আছে। কিছুক্ষণের ভিতরে অল্লি সেখানে আসলে অল্লিকে সবকিছু খুলে বলে এলিসা। কিন্তু তখন আবার এইসব কথা অল্লি একদমই বিশ্বাস করে না। এলিসা বলে, তুমি এখানে কিছুক্ষণ সময় দাঁড়াও, আমি এক জায়গায় যাচ্ছি, একটি লোকের সাথে দেখা করতে যাচ্ছি, সেই লোকের কাছে এসে তোমাকে সবকিছু বুঝিয়ে বলবো আর প্রমাণও দেখাবো। তখন দেখা যায় এলিসা সেই বাড়িতে যায়, মানে তানিয়ার মামার বাড়িতে যায়, কিন্তু সেখানে গিয়ে সবকিছু উলটপালট দেখে। কিছুক্ষণ পরে দেখতে পায় তানিয়ার মামার লাশ। এটা দেখে সে ভয় পেয়ে ওঠে, কিন্তু টেবিলে লক্ষ্য করে একটা কিতাব, আর এই কিতাবটাই লেখা আছে তার নামে কিভাবে পূজা করা হয় আর তার নামে কিভাবে বলি দেওয়া হয়। এখানে তানিয়ার ফটো দেখা যায়। তারপরে আরো একটি জিনিস লেখা আছে, অমাবস্যার রাতে এই শয়তানের নামে বলি দেওয়া হয়। তখনই আবার এলিসার মনে পড়ে যায় আজকেই তো অমাবস্যা রাত। তখন তার আরো একটি বিষয় মাথায় ঢুকে, কিছুক্ষণ আগে তানিয়াকে সিসকা নিয়ে গেছে, তার মানে আজকে অমাবস্যা রাত, আবার তানিয়াকে সিসকা নিয়ে গেছে, তার মানে আজকেই তানিয়াকে বলি দেওয়া হবে। এই কথা মনে হওয়ার পরেই এলিসা একটু কেঁপে উঠে পড়ে। এদিকে দেখা যায় অল্লিকে। অল্লি এলিসার অপেক্ষায় এখনো দাঁড়িয়ে আছে, কিন্তু কিছুক্ষণের ভিতরে সেখানে সিসকা এসে অল্লিকে মেরে ফেলে। এরপরে তানিয়াকে কোলে করে নিয়ে সে ঘরটায় যায়। এদিকে এলিসা যখন বাড়িতে পৌঁছে তখন বাড়ির বাইরে অল্লি লাশ দেখতে পায়। এটা দেখে সে আরো ভয় পেয়ে ওঠে, তাড়াতাড়ি করে বাড়িতে ঢুকে। কিন্তু বাড়িতে ঢুকে চারদিকে তানিয়াকে খুঁজেও পায় না। তখন দেখা যায় সেখানে তানিয়ার মার আত্মা আসে আর তাকে ইশারা করে সে গুপ্ত ঘরের দিকে। তখন এলিসা আর দেরি না করে সে ঘরে যায়, গিয়ে দেখতে পায় যে হ্যাঁ, এখন তানিয়াকে বলি দেওয়ার জন্য রেডি করা হয়েছে। কিন্তু দেখা যায় তানিয়ার কপালে একটা পুরার দাগের মতো দাগ হয়ে গিয়েছে, অর্থাৎ শয়তানের বলি দেওয়ার সময় হয়ে গিয়েছে। এলিসা তানিয়াকে নিয়ে সেখান থেকে বের হতে চায়, কিন্তু সিসকা এসে এলিসার উপরে আক্রমণ করে, ছুরি দিয়ে আক্রমণ করে। কিন্তু কিছুক্ষণের ভিতরে দেখা যায় তানিয়া ভয়ঙ্কর ভাবে, কিন্তু দেখা যায় তানিয়া সিসকাকে ছুঁড়ে ফেলে দেয় একটি রডের উপরে, আর সিসকা সেখানেই মারা যায়। আসলে তানিয়াকে 2 বার বলি দিতে গিয়ে মানুষ ব্যর্থ হয়েছে, সেজন্য এই শয়তান খেপে যায় আর সেজন্যই সিসকাকে মেরে ফেলে। আর লাল শয়তানও বুঝতে পারে তানিয়াকে তার নামে আর বলি দেওয়া হবে না, সেজন্য তানিয়াকে ছেড়ে দিয়ে সেখান থেকে চলে যায়। এরপরে তানিয়া সেখানে অজ্ঞান হয়ে যায়। অপেক্ষা করছে এলিসা কখন তানিয়ার জ্ঞান ফিরে। অবশেষে দেখা যায় তানিয়ার জ্ঞান ফিরে আসে, তবে এখন সে শয়তান মুক্ত, তার ভিতরে কোন রকম শয়তান নেই। এখানে এই যে লাল শয়তান, তাকে কিন্তু এলিসারা তাড়াতে পারেনি। এই শয়তানই কিন্তু তাদেরকে ছেড়ে দিয়ে চলে গিয়েছে, কারণ অলরেডি 2 বার তাকে বলি দেওয়ার নামে বলি দেওয়া হয়নি, সেজন্য মূলত শয়তান তাকে ছেড়ে চলে গিয়েছে। অন্যদিকে এক পরিবারে এক বাচ্চাকে দেখা যায় সে শয়তানের পূজা করা ফুল খাচ্ছে, কিন্তু তখন আবার সেই বাচ্চার মা বাবা সেখানে এসে বলে এই ফুল খেও না, এটা শয়তানের ফুল, এই ফুল যদি তুমি খাও তাহলে তোমাকে শয়তান তুলে নিয়ে যাবে। তখন তাদের বাড়িতে পেন্ট করা একটা ফটোকে দেখা যায়, যে ফটোটা হঠাৎ করে তাদের দিকে ঘুরে। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো এই পর্যন্ত মুভির গল্প কেমন লেগেছে এক্সপ্লেনেশন কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন আপনার মতামত। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদেরকেও শেয়ার করবেন। আর হ্যাঁ, আপনাদের কাছে মনে হয় কোনো মুভির কথা, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন, চেষ্টা করবো এক্সপ্লেন করার জন্য। তো ভালো থাকবেন, খুদা হাফেজ, আলবিদা।